কজন এসেছে এখানে? রাজগুরু, আপনি এই সময়? ওনাকে মেরে এখানেই পুঁতে দাও। এত পুরনো খবরের কাগজের কি দরকার? পদ্মনাভ স্বামী মন্দির। রাজগুরু! সংসারে কোনো শক্তি নেই তাদের ওর ভেতর থেকে বের করে আনতে পারে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভা ক্যাফে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আবির রায় রচিত গরুর দ্বার গল্পটি আমরা নিয়েছি বিভা ভূতভূতম উৎসব সংখ্যা থেকে। গল্প পাঠে কৌশিক। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প, গরুর দ্বার। 1940 শ্রাবণ মাসের রাতে এত হিমশীতল হাওয়া এর আগে কখনো আরব সাগরের দিক থেকে কোল্লাপাট্টামের দিকে বয়নি। পূর্বের বন্দরে যখন শেষ মাছ ধরা নৌকাটা এসে পাল গুটল, তখন রাতের 9 প্রহর কেটে গিয়েছে। দেশভাগের উত্তাপ ভারতের দক্ষিণের এই প্রাচীন শহরে সে অর্থে বোঝা যায়নি। ত্রিবান্দ্রমের সমুদ্র তট এখান থেকে বেশি দূরে নয়। সারা রাত হাওয়ার দাপট চলার পর চাঁদ যখন রাতের শেষ প্রহরে অস্তাচলে ঢলে পড়েছে, তখন পূর্বের জঙ্গলের দিক থেকে রাজগুরু রাঘবেন্দ্র শেষাদ্রির দ্রুত সন্ত্রস্ত পায়ের আওয়াজ পাওয়া গেল। ত্রিবাঙ্কুরের রাজ পরিবারের সমস্ত সম্পত্তি ও প্রজা পালনের প্রধান দায়িত্বে আছেন এখন মহারাজ বলরাম বর্মা। লোকমুখে শোনা যায় যে অদূর ভবিষ্যতে ভাইসরয় ত্রিবাঙ্কুরের রাজার ডানা ছাঁটতে পারে বা করের উপরেও বোঝা চাপাতে পারে। আর তাই যদি হয়, তবে তার রাজপাটে নেতিবাচক প্রভাব ফেলার সমূহ সম্ভাবনা। তবে রাজপাট মিটে গেলেও ত্রিবাঙ্কুরের রাজপরিবার যেই একমাত্র সম্পত্তিটির উপর থেকে ভরণ পোষণের দায়িত্ব কোনোদিন তুলে নেবে না, যা সমস্ত ত্রিবাঙ্কুরের সুরক্ষা ও সমৃদ্ধিকে বহু যুগ ধরে নিশ্চিত করে আসছে, তা হল ভগবান পদ্মনাভ স্বামীর মন্দির। পদ্মনাভ স্বামী মন্দিরের থেকেই এ শহরের নামকরণ তিরুবানন্তপুরম, অর্থাৎ ভগবান শ্রী অনন্তের নগরী। এই মন্দিরে ভগবানকে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপন করেন মহারাজ মারদণ্ড বর্মা, তাও বর্তমান সময় থেকে প্রায় 250 বছর আগে। কিন্তু আদিরূপে এই মন্দির কবে প্রতিষ্ঠা হয় তা গোটা নগরীর কোনো বিদ্বান মানুষই সঠিকভাবে জানেন না। কেউ বলেন 5ম শতাব্দী, কেউ বলেন 8ম, কিন্তু এই কথা সকলে এক বাক্যে স্বীকার করেন যে শ্রী গোলকপতি ভগবান নিজে না চাইলে তার অনন্তরূপী বিগ্রহের এই দেবভূমি প্রতিষ্ঠা হতো না। এই পদ্মনাভ স্বামীর মন্দিরের উল্লেখ বিষ্ণুপুরাণ, বরাহপুরাণ, স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বায়ুপুরাণ এবং শ্রীমদ্ ভাগবত সহ আরও বিভিন্ন পুরাণে পাওয়া যায়। কথিত আছে যে দাপর যুগে ভগবান পরশুরাম এই মন্দিরের স্থাপনা করেন ও দেবসেবার দায়িত্ব 7টি ব্রাহ্মণ পরিবারের মধ্যে ভাগাভাগি করে দেন এবং এই মন্দির রক্ষণাবেক্ষণ ও পরিপালনের দায়িত্ব দেন রাজা আদিত্য বিক্রমকে। বিদ্যুৎ চমকে উঠল আকাশ জুড়ে। শেষাদ্রি রাজগুরু যখন মন্দিরের সিংহদুয়ারের বাইরে এসে পৌঁছলেন, তখন রাত্রি 2 প্রহর পেরিয়ে গিয়েছে। সিংহদুয়ারের বাইরের মশালগুলির তেল প্রায় সমস্তটাই জ্বলে যাওয়ায় তাদের আগুনের জোর কমে এসেছে।
দক্ষিণা হাওয়া ক্ষীর হ্রদের শান্ত জলে উত্তাল ঢেউয়ের সৃষ্টি করেছে। সিংহদুয়ার পেরিয়ে আকাশের দিকে মাথা তুলে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে পদ্মনাভ স্বামীর মন্দির। মেঘ ঢেকে রয়েছে দিগন্ত থেকে দিগন্তে। তরুণের সামনে হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন শেষাদ্রি রাজগুরু। তার বাড়ি মন্দির থেকে প্রায় মাইল দেড়েক দূরে। মাঝখানে এক বিশাল হ্রদ পড়ে। সেই হ্রদের পাশ দিয়ে আসতে গিয়ে উনি এমন কিছু দেখেছেন যা তার মনে আসন্ন সর্বনাশের আশঙ্কাকে আরো শতগুণ বদ্ধমূল করে তুলেছে। হ্রদের টলটলে জলে শখানেক মাছ মরে ভেসে উঠেছে, আর অন্য সময় যা কাঁচের মতো স্বচ্ছ, ফটিকের মতো শান্ত থাকে, সেই জলে কাবেরীর মতো ঢেউ উঠেছে। তরুণের কাছে পৌঁছে মুখ তুলে আকাশের দিকে চাইলেন রাজগুরু। তরুণের দুদিকে দুটি প্রকাণ্ড বট গাছ ঝুড়ি ছাড়িয়ে দুদিকের আকাশ ছাতার মতো ঢেকে রাখে। সেই দুই গাছে যে এত চামচিকে আর বাদুড়ের বাস, তা এর আগে রাজগুরুর চোখে পড়েনি। তরুণের মাথার লাল হয়ে আসা আকাশে পঙ্গপালের মতো উড়ে বেড়াচ্ছে সেই বাদুড় আর চামচিকের ঝাঁক, আর তার সাথে করে চলেছে কান ফাটানো চিৎকার, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের অন্তরে কোনো ভয়ানক আতঙ্কের সঞ্চার করেছে। প্রাণের মায়া আঁকড়ে তারা যেন পরিত্রাহী ভাবে এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে বেঁচে থাকার অদম্য তাগিদে। ত্রাহি মম বিষ্ণু, ত্রাহি মম বিষ্ণু, ত্রাহি মম বিষ্ণু। থরথর করে কাঁপতে কাঁপতে চাপা শব্দে ইষ্ট নাম জপতে লাগলেন রাজগুরু। তরুণ থেকে মূল ফটকে উঠতে প্রায় 100 সিঁড়ি ভাঙতে হয়। বুকে কাপড় বেঁধে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি ভাঙতে লাগলেন শেষাদ্রি রাজগুরু। পদ্মনাভ স্বামী মন্দিরের পূর্ব দুয়ারের মুখ্য দ্বার এই সিঁড়ি দিয়ে উঠে নাক বরাবর সোজা। প্রায় হুমড়ি খেতে খেতে যখন রাজগুরু ওপরের ধাপে পৌঁছলেন, তখন বুঝতে পারলেন হাওয়ার গতি ঠিক কতটা। মাটি থেকে প্রায় 30 পা উপরে এই মুখ্য দ্বারের চাতালের দুপাশের মশালের আগুন কখন নিভে গিয়েছে হাওয়ার ঝাপটায়। দুদিকের প্রকাণ্ড গাছগুলির থেকে পাতা ঝরে ঢেকে গিয়েছে মন্দিরের চাতাল। শেষাদ্রি রাজগুরু চাতালে উঠে বসে পড়লেন বুক ধরে। শ্বাস ফুলে উঠেছে তার। মুখে মরিয়া বিষ্ণুধ্বনি উচ্চারণ করতে করতে মনের জোরে মেদবহুল শরীরটাকে টেনে তুলে ছাদ সমান উঁচু মোটা কাঠের ফটকে আঘাত করলেন। দ্বারপাল, দ্বারপাল! ঝড়ের শব্দে তার চিৎকার ঢাকা পড়ে গেল। পেতলের মোটা কড়াটা হাতে করে তুলে প্রাণপণে দরজায় কড়িতে বাড়ি মারতে লাগলেন। হাত টনটন করে উঠল তার সেই কড়ার ভারে, কিন্তু তিনি থামলেন না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় কড়ার আঘাত করতে করতে গলা ফাটিয়ে চিৎকার করলেন তিনি, দুয়ার খোলো দ্বারপাল! এবার দরজা নড়ে উঠল। তার কাতর ডাক কানে গিয়েছে দ্বারপালের। ঘড় ঘড় শব্দে ফাঁক হলো দুয়ার। দুজন মন্দিরের প্রহরী রাজগুরুকে দেখতে পেয়েই ব্যস্ত হয়ে দৌড়ে বেরিয়ে এসে প্রণাম করতে গেল। থামাও, থামাও এইসব! ভেতরে নিয়ে চলো আমায়। রাজগুরু, আপনি এই সময়? বৃথা বাক্য ব্যয় করে সময় নষ্ট করো না, নিয়ে চলো আমায়। দ্বারপাল দুজন হক চকিয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। সাধারণত রাজগুরু মন্দিরের সন্ধ্যারতি শেষ করে বাড়ি ফিরে যান। এই অসময়ে তার হঠাৎ আগমন ও এমন উগ্র ব্যবহার তাদের একেবারেই অজানা ঠেকছিল। পদ্মনাভ স্বামীকে শয্যা দেবার পর উনি মন্দিরের মুখ্য দুয়ার আজ পর্যন্ত কখনো খুলতে বলেননি।
আজ হঠাৎ ওনার এমন ব্যবহারের ব্যাখ্যা কি তা দ্বারপালরা বুঝে উঠতে পারল না। রাজগুরু আগে আগে দ্রুত পায়ে চলতে থাকলেন, দ্বারপালেরা পেছনে পেছনে। মন্দিরের বাইরের চাতাল পেরোতেই সামনে পড়ল ক্ষীর হ্রদের স্নানকুণ্ড। স্নানকুণ্ডর দুদিকে ছোট দুই দেবগৃহে, একটিতে নরসিংহদেবের অধিষ্ঠান, অন্যটিতে রাধা কৃষ্ণের। সেই দুটি ছোট মন্দিরের বাইরে সন্ধেবেলা প্রদীপ দেওয়া হয়েছিল। হাওয়ার দাপটে সবকটি প্রদীপ নিভে গিয়েছে। সামনেই পদ্মনাভ স্বামীর মূল গর্ভগৃহ। লোকশ্রুতিতে শোনা যায়, ত্রিবাঙ্কুরের রাজবংশের প্রতিষ্ঠাতা মার্তণ্ড বর্মার আদেশে নেপালের কালীগণ্ডকী নদী থেকে 12,000 শালগ্রাম এনে মূল বিগ্রহ প্রস্তুত করা হয়। হাঁটতে হাঁটতে দ্বারপালদের সন্দেহ হল, বরাবরের মতো সে শেষাদ্রি রাজগুরু গর্ভগৃহের দিকে গেলেন না। তিনি তার উত্তরের সিঁড়ি দিয়ে নিচে নামতে আরম্ভ করলেন। প্রহরী দুজন তার পিছনে মুহূর্তের জন্য থমকে গেল। ওদিকে কোথায় যাচ্ছেন রাজগুরু? দাঁড়িয়ে যান রাজগুরু, ওদিকে যাবেন না। তাদের কথা শুনলেন না, হন হন করে নামতে থাকলেন সিঁড়ি বেয়ে। প্রহরী দুজন ছুটল তার পেছনে। ওদিকে যাবেন না রাজগুরু, মহারাজের নিষেধ আছে। সিঁড়ির শেষ ধাপে এসে ঘুরে তাকালেন শেষাদ্রি রাজগুরু। তার মেদবহুল শরীরটা এত দৌড়াদৌড়িতে লাল হয়ে গিয়েছে, ঘাম ঝরছে কপালের দুদিক দিয়ে। আগুন ঝরা চোখে তাকালেন তিনি প্রহরী দুজনের দিকে। বটে, রাজা আজকাল রাজগুরুর উপর আদেশ চালাচ্ছে। ক্ষমা করবেন রাজগুরু, আমরা আপনাকে ওদিকে যেতে দিতে পারি না। রাজগুরু শান্ত পায়ে এগিয়ে এলেন প্রহরী দুজনের দিকে। তোমাদের রাজ কর্তব্যের প্রতি নিষ্ঠা দেখে আমার বুক ভরে যাওয়ার কথা, কিন্তু তোমরা যদি সত্যিই কর্তব্য পরায়ণ হতে, তাহলে আজ আমাকে ছুটে আসতে হতো না। পাথরের মতো দাঁড়িয়ে গেল প্রহরী দুজন। কি দিয়ে প্রলোভন দেখিয়েছিল সে তোমাদের? গুপ্তধনের বকরা? কথা বলতে পারছে না দুজন প্রহরী। রাজগুরু জানলেন কি করে যে তারা বখরার লোভে মন্দির বন্ধ হওয়ার পর দুজন অনধিকার প্রবেশকারীকে মন্দিরের উত্তরের নিষিদ্ধ প্রান্তে ঢুকতে দিয়েছে? রাজগুরুর আশঙ্কা সত্যি। মাঝরাতে যেই স্বপ্ন দেখে তিনি ধড়মড়িয়ে উঠে বসেছিলেন, সেই স্বপ্ন নিশ্চয়ই পদ্মনাভ স্বামী নিজেই দেখিয়েছিলেন তাকে। মন্দিরের উত্তরের মাটির নিচের বুনিয়াদি খিলানগুলিতে প্রবেশ মহারাজের আদেশ নিষিদ্ধ। শেষাদ্রি রাজগুরুর পিতামহ যখন রাজবংশের পুরোহিত ছিলেন, তখনও তিনি এই খিলানগুলির কথা শুনেছিলেন। হয়তো এই নিষিদ্ধকরণ তারও বহু বছর আগে থেকে। এত বছরে এই প্রথম তিনি এমন স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন অন্ধকারে ছেয়ে গিয়েছে গোটা মন্দির, আর সেই অন্ধকারের মন্দিরের নিচ থেকে ভেসে আসছে মনুষ্য কণ্ঠস্বর। গর্ভগৃহে গোলকপতির মূর্তির চোখ দিয়ে ঝরে পড়ছে জলের ধারা। এ দৈব ইচ্ছা ছাড়া হবার নয়, এ নির্ঘাত কোনো সর্বনাশের সংকেত। কথাটা মনে হতেই নিজের শয্যায় বসেই শিহরণ খেলে গেল রাজগুরুর গোটা শরীর জুড়ে। উনি নিজের স্ত্রীকে কিছু না বলেই ঘরের কপাট খুলে বেরিয়ে গেলেন তৎক্ষণাৎ। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে স্বপ্নের কথাটা হঠাৎ মনে আসতেই প্রহরীদের মধ্যে একজনের হাত থেকে মশালটা ছিনিয়ে নিয়ে দৌড়াতে লাগলেন তিনি। পিছনে ছুটল প্রহরী দুজন। দাঁড়িয়ে যান রাজগুরু, ওদিকে যাবেন না। সিঁড়ির নিচে সিঁড়ি, তার নিচে আবার সিঁড়ি। মন্দিরের মূল চাতালের ভূপৃষ্ঠের থেকে প্রায় 40 ফুট নিচে পৌঁছে গেলেন তারা। অন্ধকার ঠান্ডা পাথরের দেওয়ালে এক ফোঁটা আলোর রেশ নেই।
পাথরের মেঝেতে কোথাও থেকে যেন জল চুইয়ে পড়ছে, সম্ভবত স্নানকুণ্ডর বাইরের ভাগ থেকে। শেষাদ্রি রাজগুরু থমকে দাঁড়িয়ে গেলেন। সামনে ঘুটঘুটে অন্ধকার, লম্বা এক দরদালান। উপরের পাথরের ছাদকে অবলম্বন দেওয়ার জন্য দুদিকে 4টে করে পাথরের থাম, আর সেই থাম পেরিয়ে সামনে কি আছে তা এখান থেকে দেখা প্রায় অসম্ভব। যেন অন্ধকারের পর্দা টাঙিয়ে রেখে দিয়েছে কেউ শেষ থামটার পরে। হাতের মশালটা তুলে ধরলেন রাজগুরু। এই পাতালপুরীতে এর আগে একবারই এসেছেন উনি, কৈশোরকালে ওনার পিতামহর সাথে, যখন স্বর্গীয় দেবকীনন্দন শেষাদ্রি ত্রিবাঙ্কুরের রাজগুরু ছিলেন। তারপর এই 52 বছর পর আজ উনি জানেন এই অন্ধকার দরদালানের শেষে কি আছে। 52 বছর আগের সেই স্মৃতি তার মন থেকে কোনোদিনও ভোলার নয়। এই থামের শেষে অন্ধকারে মিশে রয়েছে পাথরের দেওয়াল কেটে তৈরি একটি দ্বারপথ। সেই দ্বারপথ অবরুদ্ধ করে রেখেছে 4 ভাঁজ হওয়া ইস্পাতের চাদরে তৈরি দরজা। সেই দরজা মেঝে থেকে পাথরের ছাদ পর্যন্ত প্রায় 20 হাত উঁচু। সেই দরজায় কোনো তালা চাবি নেই। 4টে পাল্লায় 4টে মজবুত লোহার কড়া রয়েছে। সেই 4টে কড়া এখন শুধুমাত্র এক টুকরো ছেঁড়া থান দিয়ে একত্রে বাঁধা। এই বন্ধন 52 বছর আগে দেবকীনন্দন শেষাদ্রি দিয়েছিলেন। আর সেই 4 ইস্পাতের পাল্লার উপর পদ্মনাভ স্বামীর পদধূলি মেশানো পবিত্র গোলককুণ্ডের মাটি দিয়ে আঁকা রয়েছে এক অস্পষ্ট মনুষ্য অবয়ব। মনুষ্য শরীরের সাথে সেই অবয়বের পার্থক্য একটাই, তার কাঁধের পাশ দিয়ে 2টো সুবৃহৎ ডানা আঁকা। কজন এসেছে এখানে? গম্ভীর গলায় প্রশ্ন করলেন রাজগুরু। উত্তর দিল না প্রহরীরা। কজন এসেছে? চেঁচিয়ে উঠলেন রাজগুরু। প্রথম প্রহরী থতমত খেয়ে বলে ফেলল, 2 জন। দ্বিতীয় জন প্রথম জনের হাত চেপে ধরে বলল, কি করছো কি? মাটির 40 হাত নিচে রয়েছি আমরা। ওনাকে মেরে এখানেই পুঁতে দাও, উপরের কেউ টেরও পাবে না। এ কি বলছো? উনি রাজগুরু। তাতে কি হয়েছে? উনি অক্ষত অবস্থায় উপরে উঠলে আমাদের ব্যাপারে কাউকে বলবে না ভাবছো? ভাগ তো পাবই না, উল্টে গর্দান নিয়ে নেবেন মহারাজ। রাজগুরুর সেদিকে ভ্রুক্ষেপ নেই। উনি ধীর পায়ে এগিয়ে চলেছেন সামনের অন্ধকার লক্ষ্য করে। তার হাতে ধরা জ্বলন্ত মশাল, তার পায়ের গতি মন্থর, চোখের মণিতে জল করছে মশালের শিখা। তার গায়ের দোলাইটা হড়কে মেঝেতে পড়ে গেলেও তার সেদিকে ভ্রুক্ষেপ নেই। শেষ থামটা পেরোতেই আগুনের শিখার কাঁপা আলোয় অন্ধকারে ধীরে ধীরে ফুটে উঠল ইস্পাতের অতিকায় দরজাটা। কালের কোপে কালো হয়ে গিয়েছে তার কায়া। পাল্লাগুলির পেট বরাবর 4টে ভারী কড়ার উপর আগুনের শিখা চকচক করে উঠল। সেই কড়ার ভেতর দিয়ে প্রায় অদৃশ্য হয়ে গেলেও ফিকে হয়ে যাওয়া চেলির বাঁধনটা দেখা গেল। থমকে দাঁড়িয়ে মশালটা তুলে ধরলেন শেষাদ্রি রাজগুরু। সেই কালচে হয়ে যাওয়া ইস্পাতের চাদরের ওপরে আবছা হয়ে প্রায় অদৃশ্য হয়ে গেলেও সেই পাখা বিশিষ্ট মনুষ্যবয়ব ধরা দিল তার জ্যোতি ঝাপসা হয়ে আসা 2 চোখে। মুখ তুলে তাকালো প্রহরী 2 জন। মন্দিরের নিচে যে এত বিরাট কোনো দ্বারপথ থাকতে পারে তা তাদের ধারণার বাইরে ছিল। মন্দিরের উত্তর প্রান্তে মাটির নিচে যে ত্রিবাঙ্কুর রাজপরিবারের লুকোনো ধন সম্পত্তি থাকতে পারে
এই ধারণা প্রজন্মের পর প্রজন্ম কিংবদন্তির মতো লোকমুখে চাপা স্বরে অনেকে শুনে এসেছে। রাজদ্রোহের ভয়ে বা রাজক্রোধের কোপে পড়ে যাওয়ার আশঙ্কায় সেই নিয়ে খোলাখুলিভাবে কেউ চর্চা করে না। যারা দ্বারপালের ভাগ দেওয়ার লোভ দেখিয়ে দলে টেনেছে তাদেরও এই বিষয়ে সম্পূর্ণ ধারণা ছিল না, তা বলাই বাহুল্য। হাত নেমে এলো রাজগুরুর। সেই বিরাট ইস্পাতের দরজার তালায় ডান দিকে পাথরের দেওয়ালের নিচে পড়ে রয়েছে ভাঙা চাদরের টুকরো, আর সেই পাথরের দেওয়ালে দেখা যাচ্ছে হাতখানেক চওড়া একটা গর্ত। দেখেই বোঝা যায় কেউ অল্পক্ষণ আগে এই গর্ত করেছে, ভেতরে ঢোকার জন্যই করেছে। হে পরমেশ্বর! রাজগুরুর আতঙ্কের চিৎকারে গম গম করে উঠল পাথরের দর দালান। থতমত খেয়ে গেল প্রহরী দুজন। মশাল ফেলে দিয়ে দুহাতে নিজের মাথা চাপড়াতে চাপড়াতে মেঝেতে বসে পড়লেন রাজগুরু। তাদের কি করা উচিত বুঝে পেল না প্রহরীরা। বন্ধ করে দাও, এক্ষুনি বন্ধ করে দাও গর্ত! হুঙ্কারের সুরে চিৎকার করে উঠলেন রাজগুরু। তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। মশালের আলোয় তার শ্বেত শুভ্র মুখমণ্ডল রক্তের মতো টকটকে লাল হয়ে উঠল। কিন্তু কিন্তু রাজগুরু, কথা বলার সময় নেই, সর্বনাশ হয়ে যাবে। গোটা নগর শ্মশান হয়ে যাবে। কেউ প্রাণে বাঁচবে না, কেউ না। এক্ষুনি বুঝিয়ে দাও ওই গর্ত। কিন্তু রাজগুরু, যে ভেতরে গিয়েছে। হঠাৎ থমকে গেলেন রাজগুরু। দেয়ালের ফুটো দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাসের ঝলক এসে ঢুকেছে ঘরের মধ্যে। কে গিয়েছে ভেতরে? সেই বাতাসে নোনা গন্ধ। গলা শুকিয়ে গেল প্রহরী দুজনের। প্রথমজন চাপা স্বরে উত্তর দিল, শ্রীপতি শেষাদ্রি, আপনার পুত্র। পর মুহূর্তেই ঘর কেঁপে উঠল গলা ফাটানো চিল চিৎকারের শব্দে, এবং সেই চিৎকার আসছে সেই ফাটলের ভিতর দিয়ে। হাহাকার করে উঠলেন রাজগুরু। থরথর করে কেঁপে উঠল প্রহরী দুজন। এবার প্রথম চিৎকারের সঙ্গে মিশল দ্বিতীয় চিৎকার। সেটি যেন হৃদয়ের শিরা উপশিরা থেকে রক্ত নিংড়ে নেওয়ার যন্ত্রণা আর মৃত্যু ভয়ের হাহাকার। বন্ধ করে দাও ফাটল! এ কি বলছেন আপনি? ফাটল বুঝিয়ে দিলে তারা বেরোবে কিভাবে? তাদের বেরোনো অসম্ভব। সংসারে কোনো শক্তি নেই তাদের ওর ভেতর থেকে বের করে আনতে পারে। আবার আর্তনাদ। গোটা দর দালান যেন কেঁপে উঠল সেই নারকীয় আর্তচিৎকারে। তার সাথে সাথে কিছু ভেঙে পড়ার শব্দ, যেন মাথার উপরের পাথরের আচ্ছাদন ফেটে পড়বে এখনই। কয়েক মুহূর্তের ছটপটানি, তারপর যেন হাড় মাস একসাথে থ্যাতলানোর শব্দ, তার সাথে গা গুলিয়ে ওঠা, গলার ভেতর থেকে সমস্ত হাওয়াটা নিংড়ে নেওয়ার আওয়াজ। বিরাট কোনো কিছুর প্রচন্ড আঘাতে থরথর করে কেঁপে উঠল দরদালানের থামগুলো। রাজগুরু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, আর এক মুহূর্ত দেরি করলে গোটা ত্রিবাঙ্কুর ধ্বংস হয়ে যাবে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও এক্ষুনি! প্রহরী দুজন মুহূর্তের মধ্যে ছুটে গিয়ে মেঝেতে পড়ে থাকা পাথরের চাঙড় উপরে তুলে এসে ফাটল বোঝাতে আরম্ভ করল। দরজার ওপারে যে প্রলয় ঘটে চলেছে, মনুষ্য চিৎকার হতে হতে হঠাৎ ভারী কিছুর চাপে গলার রগ ছিঁড়ে যাওয়ার মতন করে আটকে গেল। তারপরেই গোটা দরদালানের মেঝে কেঁপে উঠল, যেন অত্যন্ত বিশাল কিছু হঠাৎ এসে পড়েছে দরজার ঠিক ওদিকে। পর মুহূর্তেই প্রহরীদের মধ্যে একজন গলা আঁকড়ে ধরে ছটপট করতে করতে ছিটকে পড়ল মেঝেতে। আতঙ্কগ্রস্ত রাজগুরু দেখলেন তার সারা শরীরের শিরা উপশিরা ঠেলে বেরিয়ে এসেছে, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। দ্বিতীয় প্রহরী এক ঝটকায় সরে এলো সেই ফাটলের সামনে থেকে। এক
প্রচন্ড ঝাঁঝালো দমাটকে আসা গন্ধ যেন গ্যাসের মতন বেরোতে শুরু করেছে ওই ফাটলের ভিতর দিয়ে। ভেতরে ওটা কিসের শব্দ? সমুদ্রের ঢেউ নাকি তার সাথে অন্য কিছু? আবার কেঁপে উঠল গোটা ঘর। রাজগুরু নিজের গায়ের চাদরটা খুলে পড়ে থাকা প্রহরীর কোমরের ভজালিটা নিয়ে খুঁচিয়ে ফাটলের বাকি অংশটুকু বুঝিয়ে দিলেন। তারপর অপরজনের বল্লমের ফলায় নিজের ডান হাতের তর্জনী কেটে সেই রক্ত দিয়ে ফাটলের উপর আঁকতে লাগলেন সেই বিচিত্র মূর্তি। কাশতে লাগলো পড়ে থাকা প্রহরী, তার নাক মুখ দিয়ে উঠতে লাগলো কালচে রক্ত, যেন মুহূর্তে বিষক্রিয়া হয়ে গিয়েছে তার গোটা শরীরে। রাজগুরু! চেঁচিয়ে উঠল দ্বিতীয় প্রহরী। উনি মন্ত্র উচ্চারণ করে চলেছেন একটানা, দুর্বোধ্য কোনো মন্ত্র, এমন মন্ত্র যা এর আগে প্রহরী কোনোদিন তাকে মন্দিরের ভিতরে উচ্চারণ করতে শোনেনি। এই মন্ত্র তার সম্পূর্ণ অচেনা। রাজগুরুর হাত ভেসে যাচ্ছে রক্তে। তিনি মন্ত্র জপতে জপতে এক মনে দেওয়ালের ফাটলের উপর এঁকে চলেছেন সেই অবয়ব। ভিতরের তাণ্ডব যেন ধীরে ধীরে শান্ত হয়ে পড়ছে। থেমে যাচ্ছে গর্জনের শব্দ, থেমে যাচ্ছে কম্প। ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল প্রথম প্রহরী। রক্তমাখা হাত দেওয়াল থেকে সরিয়ে মেঝেতে এলিয়ে পড়লেন রাজগুরু। ও কথা বলছে না। রাজগুরু, আমি ওকে উপরে নিয়ে যাচ্ছি। লাভ নেই, এই বিষ নামাতে পারে জগতে এমন কোনো বৈদ্য নেই। লাভ নেই, কোনো লাভ নেই। প্রথম প্রহরীর ঘাড় এলিয়ে পড়ল দ্বিতীয় জনের কোলে। ফাটলের ভিতর থেকে মৃদু জলের শব্দ আসছে। রাজগুরু উঠে দাঁড়ালেন। অনেক করে মনের জোর আনার চেষ্টা করলেন। তিনি জানেন তার পুত্র দরজার ওপার থেকে আর কখনো ফিরে আসবে না। কিন্তু এইভাবে ত্রিবাঙ্কুর নগরীকে আর কতদিন বাঁচানো সম্ভব হবে? মানুষের লোভ কি আর কোনোদিন মাথাচাড়া দেবে না? যেদিন তিনি থাকবেন না, সেদিন কে ত্রাতা হয়ে আসবে? কোন সালের কথা বলছেন? খাতা থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন বুড়ো লাইব্রেরিয়ান জগদীশ শর্মা। 1937 থেকে 41 এর মধ্যেই। মুখ তুলে তাকালেন জগদীশজি। ওনার সামনে বছর 27-এর এক তরুণী, লম্বা টান চেহারা, গায়ের রং চাপা, পরনে সবুজ সালভার, কাঁধে ঝোলানো ব্যাগ। এইভাবে এমন একটা খবর বের করা যায়? কোন সালে ঘটেছে আগে জেনে আসুন। কাউন্টারের সামনে থেকে সরে এলো রূপাঞ্জনা হালদার। আপাতত আন্নামালাই ইউনিভার্সিটি থেকে ত্রিবাঙ্কুর সাম্রাজ্যের ইতিহাস ও স্থাপত্য নিয়ে ডক্টরেট করছে। রূপা সুতো ছেঁড়া মেয়ে। তার ঠাকুরদা কলকাতা থেকে দিল্লিতে চলে আসেন ব্যবসার কাজে। তবে থেকে হালদার পরিবার দিল্লির বাসিন্দা। তার বাবা আর্মিতে ছিলেন, তাই সারা জীবন গোটা দেশ ঘুরে বেরিয়ে কেটেছে তার। রূপা যখন ক্লাস 8-এ পড়ে তখন তার মা মারা গিয়েছেন। দেহরাদুন ওয়েলহাম স্কুলের ছাত্রী। শেকড় বাঙালির হলেও সে হিন্দি, মারাঠি ও গাড়োয়ালি ভাষা বলতে পারে। আর এখন এখানে থাকার দরুন তামিল আর মালায়ালমও কিছুটা রপ্ত করেছে, যদিও বলতে গেলে বেশ হোঁচট খেতে হয় তাকে। গবেষণার পাশাপাশি লেখালেখিতেও রূপার হাত ছোট থেকেই বেশ খোলে। বছর 3 আগে শ্রী চৈতন্যদেব ও সামগ্রিকভাবে গঙ্গা রাজবংশ সম্পর্কিত একটা ঐতিহাসিক কথা সাহিত্য সে লিখেছিল, যা পড়ে নেত্রপাল মিশ্রর মতো দিকপাল লেখক তার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। গত 4 বছরে সে রমাকান্ত যাদব, আনন্দ শিবকুমার, কৃষ্ণা পট্টবর্ধন সহ আরও অনেক নামজাদা ইতিহাস সম্পর্কিত সাহিত্যিকদের সংসর্গ লাভ করেছে। দিল্লির বাড়িতে বাবা রিটায়ার করার পর
ভাইয়ের সংসারের সাথে রয়েছে। পরিবারের প্রতি মা মারা যাবার পর থেকে ধীরে ধীরে তার টান চলে গিয়েছে। সে নিজের পড়াশোনা, লেখালেখি, গবেষণা নিয়ে আপাতত এই চিদাম্বরম শহরে রয়েছে। এরপর তার ইচ্ছে আছে মাদুরাই বা পন্ডিচেরিতে পাকাপাকিভাবে একটা আস্তানা বানিয়ে থেকে যাওয়ার। বিয়ে শাদীর প্রতি তার টান নেই, আর সেই প্রয়োজনও সে কখনো বোধ করেনি। আন্নামালাইয়ের লাইব্রেরিতে 1910 সাল থেকে শুরু করে দ্য হিন্দুর সংস্করণগুলো বার্ষিক আর্কাইভের আকারে রাখা রয়েছে। যদিও এই লাইব্রেরি অতদিন পুরনো নয়, তবে সম্ভবত যখন এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি উদ্বোধন হয় তখন বাকি বইয়ের সাথে এই আর্কাইভগুলিও এখানে আসে, এবং তারপরই নিয়মিতভাবে প্রায় 80 বছর ধরে খবরের কাগজের রেকর্ড রাখা হচ্ছে। জগদীশ শর্মা বিহারের মানুষ, ওনার সাথে হিন্দিতেই কথাবার্তা হয় রূপার। রূপা প্রায় প্রত্যেক দিন লাইব্রেরিতে আসে, তাই তিনি রূপাকে খুব ভালোভাবে চিনে গিয়েছেন। আপনি এক কাজ করুন, 38 থেকে 41 সবকটাই আমাকে আপাতত দিন। এইগুলি তো লাইব্রেরির বাইরে নিয়ে যাওয়ার নিয়ম নেই। হাতের রেজিস্টার থেকে চোখ না তুলেই জবাব দিলেন ভদ্রলোক। আপনি তেমন হলে আমার কার্ডটা জমা রেখে দিন। শুধু এক রাতের জন্য চাইছি। কাল সকালের মধ্যে আমি নিজের হাতে এসে আপনাকে সবকটা বই ফেরত দেব। জগদীশজি মানুষটি কাঠখোট্টা হলেও ভেতরে ভেতরে বেশ নরম মনের। বইয়ের প্রতি রূপার টান আর তার অনুসন্ধিৎসার ব্যাপারে তিনি অজানা নন। কাল দুপুরের মধ্যে প্রত্যেকটা বই ফেরত না পেলে আমি কিন্তু তোমার ডিনকে চিঠি লিখব। রূপা তাক থেকে 4টে বই বগলদাবা করে নিয়ে নিজের কার্ড জমা দিয়ে খাতার এন্ট্রি করতে করতে ঘাড় নেড়ে বলল, আমার ডিন আপাতত লন্ডনে গিয়েছেন, ফিরতে আরো 15 দিন। আপনার চিঠি তার হাতে পৌঁছতে পৌঁছতে আমার ডিসার্টেশন কমপ্লিট হয়ে যাবে। বইগুলি নিয়ে রূপা বেরোনোর আগে জগদীশজি কৌতূহলবশত প্রশ্ন করলেন, তা ওই সময়কার কোন খবর খুঁজছো? সুভাষ বোসের কংগ্রেস ছেড়ে যাওয়া? রূপা থমকে গেল। তারপর ফিরে এসে জগদীশজির চোখের দিকে তাকিয়ে বলল, ত্রিবান্ধমে আপনার কেউ চেনা আছে? সেখানকার আদি বাসিন্দা? ত্রিবান্ধব? না, তেমন কেউ তো নেই। কি বিষয়ে জানতে চাইছো? পদ্মনাভস্বামী মন্দির। সেই মন্দিরের ব্যাপারে জানতে চাও? তার আলাদা বই পেয়ে যাবে তার জন্য। এত পুরনো খবরের কাগজের কি দরকার? রূপা হাতের বাঁধানো খবরের কাগজের কাটিংয়ের বইগুলি বুকে জড়িয়ে ধরে ঘুরে দরজার দিকে হাঁটতে হাঁটতে পেছন না ফিরেই বলল, সে বই আপনি বের করে রাখবেন, কাল এসে নিয়ে যাব। আপাতত আমার যা দরকার তা আশা করছি এর মধ্যেই পেয়ে যাব। বৃষ্টি নামল রাতে। রূপা যে মেয়েটির সাথে হোস্টেলের ঘর শেয়ার করে তার নাম মহালক্ষ্মী, এর্নাকুলামের মেয়ে, কিন্তু সেও ইতিহাসে স্নাতকোত্তর পড়ছে। রূপার থেকে বেশ কয়েক বছরের ছোট। রাত 2:45 নাগাদ সে বাথরুম যাওয়ার জন্য বিছানা থেকে উঠে দেখে লেখার টেবিলের ছোট্ট বাতিটা জেলে রূপা হন্যে হয়ে একটা মোটা বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতেই প্রায় আঁতকে উঠে মালায়ালাম ভাষাতেই সে রূপার কাছে গিয়ে জিজ্ঞেস করল, এত রাতে এমন ব্যস্ত হয়ে কি খুঁজছো? রূপা কোনো উত্তর না দিয়ে হাতের খবরের কাগজের কাটিং সাঁটা 41 সালের বইটা শেষ পাতা পর্যন্ত উল্টে ফেলে জোরে সেটাকে বন্ধ করে কপালে হাত দিয়ে মাথা নুইয়ে ফেলল। মহালক্ষ্মী রূপার কাঁধে হাত রেখে মোলায়েম স্বরে জিজ্ঞেস করল, কোনো সমস্যা? রূপা ধীরে ধীরে ঘাড় নাড়ল। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে ভালো করে জল দিয়ে এসে আবার চেয়ারে বসল। মহালক্ষ্মী বাথরুম সেরে বেরিয়ে বলল, আজ থাক, যা খুঁজছো কাল সকালে খুঁজো আবার, এখন শুয়ে পড়ো। তারপর সে টেবিলে আলোটা নিভিয়ে রূপাকে হাত ধরে এনে তার খাটে বসালো। মহালক্ষ্মী সরল সাদাসিধে একটু ভীতু গোছের মেয়ে, তাই রাতের বেলা সে নাইট ল্যাম্প জ্বালিয়েই ঘুমোতে স্বচ্ছন্দ বোধ করে। নীলচে আলোয় দুজনে মুখোমুখি দুটো খাটে বসল।
ঘরের ঘড়িটা অনেক পুরনো, তাই সেকেন্ডের কাঁটার খচখচ শব্দটা অন্যান্য ঘড়ির থেকে বেশ ভালো রকম কানে আসে। 1930 দশকের শেষের দিকে গোটা দক্ষিণ ভারত জুড়ে ত্রিবাঙ্কুরের রাজপরিবারের দেওয়া একটা বিজ্ঞাপনে ছেয়ে যায় যে আগামী 6 মাসের জন্য তিরুবনন্তপুরমের বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দিরে জনগণের প্রবেশ নিষেধ। পাশের টেবিলে রাখা গ্লাস থেকে জল খেয়ে বলতে শুরু করল রূপা। কিন্তু এর কারণ হিসাবে কোনো কিছু সেই বিজ্ঞাপনে দেওয়া হয় না। কেউ বলতো মন্দির সংস্কারের কারণে দর্শন বন্ধ করা হয়েছে, কেউ আবার এর মধ্যে রাজপরিবারের অন্তর্দ্বন্দ্বর গন্ধ পেত। কিন্তু একটা খবর যেটা পরিবার চেপে যায় তা হলো মন্দিরের প্রধান পুরোহিতের ছেলে ওই সময়ের আশেপাশেই হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। তারই সাথে নিরুদ্দেশ হয় মঞ্জির সেবায়িতদের একজন, এবং তারপরেই প্রধান পুরোহিত ও তার পরিবার ত্রিবান্দন ছেড়ে অন্যত্র চলে যান। তুমি কি সেই খবরই খুঁজছিলে? তখনকার খবরের কাগজগুলোতে এমন খবর স্থান পাওয়াটা বিরল। তখন বেশিরভাগই সরকারি বা স্বাধীনতা আন্দোলন সম্পর্কিত খবরই কাগজে স্থান পেত। আমার উদ্দেশ্য ছিল যদি সেই বিজ্ঞাপনের কপিটা পাওয়া যেত। পাওনি? না, যিনি খবর কেটে রাখতেন তিনি সম্ভবত বিজ্ঞাপনগুলোকে গুরুত্ব দিতেন না। রূপা ঝুঁকে পড়ে পাশবালিশটা কনুইয়ের তলায় নিয়ে আরাম করে একটু হেলে বলল, পদ্মনাভস্বামী মন্দির এমন এক মন্দির যার উৎপত্তির বিষয়ে কেউ সঠিক জানে না, যাকে ঘিরে শত সহস্র কিংবদন্তি ঘুরে বেড়ায় মানুষের মননে। অনেকে বলে এই মন্দিরের পিছনে নাকি রক্তাক্ত সমস্ত ইতিহাস লুকিয়ে রয়েছে। রক্তাক্ত ইতিহাস? এই মন্দিরের মালিকানা বজায় রাখতে নাকি 18 দশকে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল সাম্রাজ্যে। রাজপরিবারের অন্দরে খুনাখুনি পর্যন্ত হয়েছিল, কিন্তু তার প্রমাণ বাইরের জগৎ পায়নি। লোকমুখে শোনা যায় মন্দিরের তলায় নাকি অনেকগুলি গুম ঘর রয়েছে, যার মধ্যে আজও লাশ মোতা রয়েছে। বলো কি, মন্দিরের তলায় গুম ঘর? তা নাও থাকতে পারে, এ শুধু গুজব হলেও আশ্চর্য হব না। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, এই মন্দির ভারতবর্ষের আর সমস্ত মন্দিরের থেকে অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন। এর আদি নির্মাতা কে তা কারুর জানা নেই। এর সম্পূর্ণ নির্মাণ নকশা কোথাও পাওয়া যায় না, বা থাকলেও রাজপরিবার তা কারুর হাতে আসতে দেয় না। ভক্তির ব্যাপারটা যদি বাদও দিই, এর সম্পূর্ণ ইতিহাস জানে এমন একটি মানুষও গোটা ভূভারতে নেই, বা থাকলেও সে জীবিত নেই। মানুষের ভক্তির থেকেও বেশি ধর্ম চিরন্তনভাবে যেই অনুভূতিগুলোকে ছত্রছায়া দিয়ে এসেছে তা হলো লোভ। লোভ? যে মন্দিরকে ঘিরে ভক্তদের আস্থা যত বেশি, সেই মন্দিরের আর্থিক লেনদেনও ততটাই বেশি। এর কিছুটা পরিমাণ অবশ্যই সরকারকে দর্শাতে হয়, কিন্তু বেশিরভাগটাই থাকে অন্ধকারাচ্ছন্ন। আমি বলছি না পদ্মনাভস্বামী মন্দিরের ব্যাপারটা ঠিক এরকমই, তা বলার মতো যথেষ্ট প্রমাণ আমার হাতে নেই, আর আমার সেই ব্যাপারে জানার কোনো উৎসাহও নেই। আমি তো আয়কর বিভাগের মানুষ নই। আমার শুধু একটাই বিষয় উদ্ধার করার লক্ষ্য, এই মন্দির তার গর্ভে কোন রহস্য লুকিয়ে রেখেছে এত বছর ধরে। এই মন্দির লক্ষ লক্ষ শরণার্থীর ভক্তিস্থল। এর ভিত টলাতে গেলে তোমাকে জ্যান্ত খুঁজে পাওয়া যাবে না। দিদি, তুমি সামান্য এক ছাত্রী মাত্র, এইসব ব্যাপারে না পড়াই ভালো নয় কি? আমার আগে পিছে পা ছড়িয়ে কাঁদার মতো কেউ নেই। আমি তো কারোর ভাত মারতে চাইছি না, এত বড় দুঃসাহস করতে যাবই বা কেন। কিন্তু ঐতিহাসিকভাবে পদ্মনাভস্বামী মন্দিরের এই অন্ধকারাচ্ছন্ন দিকটায় আলোকপাত করা কি আমার কর্তব্য নয়? যেই ভক্তরা পদ্মনাভস্বামীর চরণে নিজেদের শ্রদ্ধা অর্পণ করে চলেছে, তারা কি সত্যিটা আশা করে না? আর মহৎ ভাবনা যদি ছেড়েও দিই, একজন গবেষক হিসেবে কি করে চোখ বুজে থাকব? এবং আমি নিশ্চিত এই ভাবনা আমারই প্রথম নয়। এইটা তোমার চোখে পড়েছে কি? রূপা টেবিলের কোণ থেকে একটা ব্রাউন পেপারের খাম তুলে নিয়ে তার ভেতরের কাগজ বের করে মহালক্ষ্মীর দিকে এগিয়ে দিল। কি এগুলো?
92 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ কেরালা হাইকোর্টে মামলা দায়ের করে যে শতাধিক বছরের পুরনো এমন একটি স্থাপত্যের প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন করার অধিকার রাষ্ট্রের আছে। তাই তারা মন্দিরের একটি সরকার অনুমোদিত দল পাঠাতে চান। এ প্রসঙ্গে সেই লিটিগেশনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল 6টি ভূগর্ভস্থ ভল্টের ব্যাপারে। ভল্ট? মাটির নিচের ঘর, একটা দুটো নয়, 6টা। এবং মন্দিরের নির্মাণ শৈলী দেখে ঘরগুলো যে খুব ছোট আকারের হবে তা কোনোভাবেই মনে হয় না, এবং তাতে কি আছে তা বাইরের জগতের কেউ জানে না। তারপর সেই ঘরগুলি খোলা গেল। গত বছর অর্থাৎ 1994-তে ত্রিবাঙ্কুর রাজপরিবার আর ভারত সরকারের মধ্যে অনেক টানা হ্যাচড়ার পর শেষে হাইকোর্টের রায় ধর্মের পক্ষেই ঝোঁকে। রায়তে জানিয়ে দেওয়া হয়, মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন ত্রিবাঙ্কুর রাজপরিবারের এবং মন্দিরের প্রত্যেক সম্পত্তির উপর যখন অগ্রাধিকার তাদেরই, তখন বাইরের কোনো মানুষকে মন্দির বা তার সংলগ্ন কোনো জমিতে খনন করতে দেওয়া বা আস্থার সাথে জড়িত কোনো স্থায়ী নির্মাণের কোনো রকম বিকৃতি মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে, যা থেকে শহর এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। অতএব প্রত্নতাত্ত্বিক বিভাগ এই মর্মেই গবেষণা কার্য চালাতে পারে যে ত্রিবাঙ্কুর রাজপরিবারের ঐতিহ্য ও ভক্তদের আস্থার বিরোধী নয়। অর্থাৎ সোজা ভাষায় যা করবে করে নাও, কিন্তু ছেনি হাতুড়ি গাঁইতি কোথাও ছোঁয়াতে পারবে না। আর তা যদি নাই হয়, তাহলে ভল্ট খুলবে কিভাবে? চিচিং ফাঁক বলে? বৃষ্টির শব্দ একটানা হয়ে চলেছে জানলার বাইরে। ঘড়ি বলছে এখন ভোর 3:45। আমার কি বিশ্বাস জানো, এই 6টা ভল্টকে আরো ভালোভাবে সিল করে দেওয়ার ব্যবস্থা হয়েছে, যাতে সেগুলো আর কোনো দিন কোনোভাবেই খোলা না যায়, বা খোলা গেলেও তা যেন রাজপরিবারের বাইরের কোনো মানুষের আয়ত্তে না আসে। এতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন ব্যাপারটাকে? কোর্ট পর্যন্ত একটা সরকারি সংস্থার পক্ষে রায় দিল না। এই ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা জানতে পারলেই বোঝা যাবে। হঠাৎ থামল রূপা। বোঝা যাবে এই ভল্টগুলোতে আদেও কি আছে। শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত আজকের গল্প আবির রায় রচিত গরুর দ্বার, প্রথম পর্ব। গল্প পাঠ এবং বিশেষ চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে রাজগুরু মলয়, প্রথম দ্বারপাল শুভদীপ্ত, দ্বিতীয় দ্বারপাল হ্যাপি, জগদীশ শর্মা, সৌরভ সাহা, রূপাঞ্জনা হালদার, মৌটুসী, মহালক্ষ্মী অর্পিতা, গোবিন্দন বর্মা, সৌরভ রয়, দেবদত্ত, প্রীতম ঘোষ, প্রহ্লাদ শেষেত্রী, ইন্দ্রনীল ভাদুরী, বয়স্কা ভদ্রমহিলা বর্ষা। কভার ডিজাইন দীপক অধিকারী, আবহ শ্যাডো। পরিচালনা টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সঙ্গে। আর যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।